প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের বিড়ম্বনা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। বাড়ি ফিরেই গোবরাকে ডেকে বললেন, এইমাত্র একটা স্কাউবয়েটের সঙ্গে ভাব হলো। স্কাউবয়েট? সে আবার কি? স্কাউবয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউবয়েট। স্কাউবয়েট? ভারী অদ্ভুত নাম তো। গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে, কথাটার মানে কি দাদা? মানে মানে আর এমন শক্ত কি? ইংরেজি কথায় যা মানে হয় তাই। কাউ মানে হলো গে গরু, আর বয়েট মানে গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজাখুঁজি লাগায়। বয়েট মানে বয়েটে নয় তো? বয়াটে? বয়াটে গরু? তার মানে? হর্ষবর্ধন বেশ একটু অবাক হন। গরু আবার বয়াটে কি? অর্থাৎ যেসব গরু একেবারে বয়ে গেছে, গোবর্ধন বাতলে দেয়। 12টা বেজে গেছে যাদের। তা তো বুঝলাম, হর্ষবর্ধন বলেন, কিন্তু গরু কেন হতে যাবে ছোট্ট একটা ছেলে? একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ। দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে। কিন্তু ছেলেটা যে স্কাউবয়েট তা আমি টের পাইনি। কি করে পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে। এই জানি, জানলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেছি তখন। আর একটু হলে ট্রামে কাটা পড়ে গিয়েছিলাম আর কি। সে স্কাউবয়টাই তো বাঁচিয়ে দিলে। মানুষের উপকার করাই ওদের নিয়ম কি না? বাহ বাহ, সত্যি ভারী উপকারী তো ছেলেটা। আর সব ছেলেদের মতো নয় তো। যা বলেছিস আমি তাই ঠিক করেছি। আমিও একটা স্কাউবয়েট হব। যাকে পাবো, যাদের পাকড়াতে পারবো, তাদের উপকার করে দেব। দেবই দেব। তুই কি বলিস? স্কাউবয়েটের পোশাক তো চাই। পোশাক কই তোমার? না না না, সে পোশাক আমার পোষাবে না। মার্কা মারা স্কাউবয়েট নাই বা হলাম, এমনি লোকের উপকার করা যায় না? ধরে বেঁধে করা যায় নাকি? করলে কি ক্ষতি? পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তাঁর। হ্যাঁ, আজই আজই তো। আজ থেকেই আমি পরের উপকারে লাগবো। বেকার জীবন কোনো কাজের না। জো পেলে কারুর না কারু কিছু না কিছু একটা উপকার আমি করবই করব। করতেই হবে, নইলে জীবন ধারণই বৃথা। হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো, আচ্ছা, বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয়? গোবর্ধন থেকেই শুরু করলে মন্দ কি? নিজের ভাইকেই প্রথম পর বিবেচনা করে পর উপকারের হাতে খড়ি হোক না কেন? হ্যাঁ, তারপর তারপর পরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধন হাতের পাঁচ ধরে আগে টান মারেন। গোবরা, গোবরা রে, এই গোবরা! আরে গেল কোথায় হতভাগাটা? আশ্চর্য, তিনি উপকার করবেন বলে হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো দেখি কাণ্ড। হাঁক ডাক পারতে গোবরা এসে হাজির। এই সকালে এত ডাক পাড়াপাড়ি কিসের শুনি? আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয়। হ্যাঁ,
দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয়। আমার আমার আবার কি উপকার করবে? গোবরা আকাশ থেকে পড়ে। আমার কেন? এবং খুব ভীতও হয়। করতে হয়, তুই বুঝিস নে। যা, এখন একটা চেলা কাঠ নিয়ে আয় তো আগে। যা, নিয়ে আয় বলছি। চেলা কাঠ কি হবে? আরো অবাক হয় গোবরা। আনলেই টের পাবি। দুর্বহ দায়িত্বের মোট মাথায় করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। হাতে নাতেই দেখিয়ে দেব। চেলা কাঠটা হাতিয়ে নিয়ে দাদা বলেন, আচ্ছা, তোকে যদি আজ থেকে আমি কেবল পিঠে করে বই নিয়ে বেড়াই, সেটা কি তোর খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন? পিঠে কেন? বা, চলতে ফিরতে তোকে তাহলে বেগ পেতে হবে না। হাঁটা চলার কত না কষ্ট তোর, তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়, মন্দ কি? গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো। দিনরাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানেই তোকে প্রতিষ্ঠা করব। কেমন? এতখানি দেবত্বের প্রলোভনও গোবর্ধনকে প্রলুব্ধ করতে পারে না। সে আপত্তির সুর তোলে। কিন্তু সেটা কি খুব ভালো হবে? কেন হবে না? তোর উপকার হবে, তোর ভালো করা হবে, অথচ ভালো হবে না, সে আবার কেমন কথা? একটু আধটু মাঝে সাঝে চাপতে গেলে মন্দ হয় না, কিন্তু দিনরাত? তথাপি গোবর্ধনের কিন্তু কিন্তু যায় না। তাহলে আর কি? তাহলে আগে তোকে খোড়া হতে হয়। এই যা, পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর কি এমন উপকার করা হলো? খোড়া মানুষকে যে পিঠে তুলে নেয়, সেই তো যথার্থ দয়াদ্র। সত্যিকারের উপকারী তো সেই। সে কথা ঠিক দাদা, গোবর্ধন সায় দেয়। আমার চেয়ে বরং কোনো একটা খোড়াকে। আরে, তাই তো কাঠটা আনিয়েছি। আগে তোর পা ভাঙি, খোড়া করি, তারপর। তারপর তো এই বলে যেই না হর্ষবর্ধন চেলাকাঠ সহ গোবর্ধনের প্রতি নিজেকে পরিচালিত করেছেন, গোবর্ধন কি করে বলা যায় না, এক মুহূর্তেই সমস্ত রহস্যটা যেন সহজেই বুঝে নেয়। অপদস্থ হবার অনির্বচনীয় একটা আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হয়ে অকস্মাৎ তাকে ভয়ানক বিচলিত করে তোলে। তিনি লাফে সিঁড়ি টপকে ছাদে উঠে চিলেকোঠায় ঢুকে সে খিল এঁটে দেয়। ধুত্তুর, বাড়ির কারোর কোনো উপকার আমার দ্বারা হবার নয়। দেখি বাইরের কারোর সুবিধা মতন কিছু করা যায় কিনা। এই বলে চেলাকাঠকে সুদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়লেন। গলায় একটা রুমাল জড়িয়ে নিতে ভোলেননি কিন্তু। পুরোপুরি স্কাউবার্ড না হতে পারুন, কেননা হাফ প্যান্ট পরা তার পক্ষে যতটা অসম্ভব, বয় হতে পারা এতখানি বয়সে তার চেয়েও কিছু কম অসাধ্য নয়। তাই যতটা রয় সয় ততটা কেবল করেছেন। রুমাল বেঁধেছেন গলায়। বিশ্বপ্লাবী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন, সেইটে জানানোর জন্যই ওটা জড়ানো। বড় রাস্তার মোড়ে যখন হর্ষবর্ধন পৌঁছলেন, তখন তার অন্তর্গত বিশ্বপ্রেমের দানা বেশ ভালো করেই জমাট বেঁধে গেছে। বিশ্বের হিত লালসায় তখন তিনি লালায়িত। কারো না কারো কিছু না কিছু ভালো তিনি করবেনই, ভালো করেই করবেন। সুযোগ পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতেও পারবে না,
খবরের কাগজে বিজ্ঞাপনের জয়ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্য তো নয়, লাভের জন্যও নয়, নিঃস্বার্থভাবে পরের আর নিঃস্বের উপকার। খুব বেশি না হোক, একটুও একজনেরও অন্ততপক্ষে একটাই যথেষ্ট কাজ। হ্যাঁ, একটাই বা কম কি? আজ একটা ভালো কাজ, কাল হয়তো আরেকটা, পরশু হয়তো আবার আরেকটা, এইভাবেই বারবার। এমনি করতে করতেই ভালো কাজ করার অভ্যেস হয়ে যাবে, বদ অভ্যেসে দাঁড়িয়ে যাবে শেষটায়। এই করে করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয়। ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। গালিব স্ট্রিটের গাড়ি ধর্মতলায় ঘুরে যাবে। এসপ্ল্যানেডে পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে। হর্ষবর্ধনও ভাবনায় ভর্তি হতে থাকেন। কত কি ভাবনা! বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার! কখন কোথায় কার উপকার বলবেন, কি করে, কি করেই বা করবেন, ফাঁক কই করবার? হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যে একটা বয়স্ক মেয়ে কখন এসে বসেছে। তার কোলে ছোট্ট একটা শিশু। মেয়েটির রোগা লম্বা মুখ পরিচ্ছন্ন হলেও কাপড়ে চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ। জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে। দেখা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে। এই তো তার সুযোগ, সুবর্ণ সুযোগই বলতে গেলে। মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে, ব্যাগের মুখ খোলা। হর্ষবর্ধন তা লক্ষ্য করেন। ব্যাগের ওই অর্ধদয়োযোগে একটি আদলি কিংবা একটা টাকাই হোক অনায়াসে অজ্ঞাত সারে তিনি ফেলে দিতে পারেন। বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে! অপ্রত্যাশিত অর্থের মুখ দেখেই কি আনন্দই না হবে ওর! না, টাকা নয়, 5 টাকার একটা নোট তিনি গলিয়ে দেবেন। অচেনা উপকারের কথা ভেবে কি উদ্ভাসিতই না হয়ে উঠবে মেয়েটি! নিজে ভেবে নিজের মনেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। 5 টাকার একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন। উপকার করবার দুঃসাহসে তার বুক দুরুদুরু করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন, এমন সময় একটা কান ফাটানো গলা ক্ষণ করে উঠল, লোকটা আপনার পকেট মারছে! পাশের আসনে এক ব্যক্তি উত্তেজিত হয়ে তার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নেয়। কোলের ছেলেটা কোঁকিয়ে ওঠে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয়, বিপদসূচক ঘন্টা। ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতো কাজ করেন অবশেষে। সারা গাড়িতে হইচই পড়ে যায়, সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয়ে দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছে কিনা। ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করেন, আমি বলছি আমি সেরকম কিছু না। কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তার কথায় বিশ্বাস করবে, তাঁর নোট গলানোর কথায়? না, কিচ্ছু নিতে পারেনি। মেয়েটি গজগজ করে, বেচারার পোড়া বরাত, 4টে সিকি আর 2 পয়সা ছিল মোট, তাই রয়েছে, কিচ্ছু নিতে পারেনি। আপনি কি ওকে পুলিশে দিতে চান? কন্ডাক্টর শুধোয়। চুরি তো করতে পারেনি, তবে আর পুলিশে দিয়ে কি হবে? চুরি? চুরি না, আমি 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 না। ধিক ধিক!
মেয়ে ছেলের পকেট মারতে গেছে, গলায় দড়ি দাও গে। কেন, আমাদের কি পকেট ছিল না? নাকি পকেটে কিছু ছিল না আমাদের? দাও ওকে ট্রাম থেকে ফেলে, দূর করে দাও, ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ বক্তব্য প্রকাশ্য হতে থাকলো। কন্ট্রাক্টরের সময় বয়ে যাচ্ছিল, ধৈর্যও যায় যায়, তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়, এই নেমে যাও গাড়ি থেকে। এর উপরে আপিল চলে না। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথম পরহিত চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছেন। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দোলে দুমড়ে হতাশও হয়ে পড়েছেন। উৎসাহ অনেকখানি তার উবে গেছে তখন। কিন্তু ভেবে দেখল, পরহিতকারীদের পথ চিরদিনই এমনি অপ্রশস্ত, এ হেন ক্ষুরধার নয়। এইরকম কষ্ট কাকেরই নয় কি? পৃথিবীর যেসব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন, যীশুখ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘোরে মারা গেছেন, তাঁদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে আবার তার প্রেরণা আসতে থাকে। এইভাবে ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান। চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গায়ের পথে গিয়ে পড়েন হর্ষবর্ধন। বেশ কিছুটা উতরে এসেছেন সন্দেহ নেই, কয়েক মাইলই হয়তো হবে। আধা শহর আধা পাড়াগার মতন একটা জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, এই পাড়াগাটাই তিনি চান, গেও লোকের সঙ্গই তাঁর কাম্য। শহরের লোকেদের মতো সন্দিগ্ধ স্বভাব নয় এদের। স্বভাব সন্দিগ্ধ নয়, তারাই মানুষ। কোঁচা দুরস্থ শহরদের মতন ওঁচা নয় ওরা, ওরাই ওর বাঞ্ছনীয়। এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবাপন্ন থাকতে পারে। উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন, হর্ষবর্ধনের সাহায্যগ্রস্ত হতে যে বিন্দুমাত্র বাধা দেবে না। উপকৃত হয়ে যে ব্যাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে। শহুরে লোকেদের মতো তাকে বদ বা অন্য কিছু ঠাওরাবে না। ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটি চাষার মেয়ে তরকারি মোট মাথায় বোঝার ভারে কাতর ও কুঁজো হয়ে পথ চলছে। তক্ষুনি তার পুরনো সংকল্প ফিরে আসে। পরের গুরুভার বহন করে হালকা করে দেবার বাসনা তার বক্ষে জাগার দেয়। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান। স্বাভাবিক হেঁড়ে গলাকে যতদূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, ওই বোঝা আমায় দাও, আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায়। ও বলে, তুমি বুঝি সেই লোক? আমি আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছো? পচার মার কাক থেকে গুড়ের নাগড়ি নিয়ে পগার পার করেছিলে না তুমি? তুমিই তো। 7 দিনও হয়নি যে গো, এর মধ্যেই ভুলে গেছ? আমি আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোঁকা লাগে। বাহ, বাড়ি বয়ে দিয়ে আসছি এই বলে যেমন আমার গায়ে পড়ে এসেছো গো। পচার মার কান্নায় 7 রাত্রির পাড়ার কারুর ঘুম হয়নি আমাদের, আর বলা হচ্ছে আমি কেন পালাবো? মরে যাই আর কি। আমি নই, আমার মতন অন্য কেউ হতে পারে। হর্ষবর্ধন আমতা আমতা করেন। গুড়ের নাগড়ি আমি কখনো চোখেই দেখিনি। আবার সাফাই গাওয়া হচ্ছে? ড্যাকরা কোথাকার, ডাকবো নাকি সবাইকে? ডেকে জড়ো করবো লোক? পচার মা বলছিল মানুষটার গোপ ছিল না, এখন দেখছি দিব্যি গোপ। শখ করে রাতারাতি গোপ লাগানো হয়েছে। পরকে ঠকাবার ফন্দি। হ্যাঁ, ঠক কোথাকার। দেখি তো গোপটার ঝুঁটো কি সাচ্চা, টেনে ছিঁড়ে নিয়ে দিই গে পচার মাকে। এই বলে সেই চাষার মেয়ে স্বহস্তে মাথার মোট অবলীলাক্রমে মাটিতে নামিয়ে রেখে তার চেয়েও আরো বেশি অবলীলাক্রমে হর্ষবর্ধনের গোপের দিকে অগ্রসর হয়।
হর্ষবর্ধন আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। কোথায় পরের গুরুভার বহন করবেন? না, সেখানে নিজেরই গুরুভার লাঘব হওয়ার জোগাড়। উল্টো আর কাকে বলে? সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তি অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না, হর্ষবর্ধনও তেমনি এহেন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুরুভার বহন করতেই সরে পড়েন। না, আর পরোপকার না। পরোপকারের আশা দুরাশা মাত্র। সে আশায় জলাঞ্জলি দিতে হলো। মনে মনে এইসব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে আধ মাইল দূরে গিয়ে তবেই হাঁপ ছাড়েন। না, প্রাণান্ত করলেন। নানাভাবেই চেষ্টা করে দেখলেন আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন। অবশ্য ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায়, তবে কি না এখন হাতের কাছে তেমন ডুবুডুবু লোক কই, পাচ্ছেনই বা কোথায়? আর যদি পান, হাত ধরা কাউকে পেয়েই যান, তাহলেই বা কি? সাঁতারে শও তো তাঁর জানা নেই। উঁচু মই বেয়ে উঠে ৫ তলা বাড়ির ধূময়মান কুঠুরির ভেতর সেদিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পর উপকার হিসেবেই বা মন্দ কি? পর উপকারের বাড়াবাড়ি বলা যায় বরং। মইটই পায়ের কাছে রেখে আড়ালে আবডাল থেকে সুবিধা মতন একটা বাড়িতে আগুন লাগিয়ে পর উপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে খুব যে কঠিন তা নয়, কিন্তু তেমন সুবিধা এলেও হাতের লক্ষ্মী পায়েই তাকে ঠেলতে হবে। বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পর উপকারের থেকে তাকে বঞ্চিত থাকতে হবে। কেবল বঞ্চিতই নয়, প্রবঞ্চিতও বলা উচিত। এই দেহ নিয়ে মই বেয়ে ওঠা কি তার সম্ভব? তার কি সাধ্য? না, তার ওই বপুকে ঠেলে তোলা কোনো পার্থিব ময়ের ক্ষমতা? না, এ জাতীয় পরোপকার স্পৃহা তার সংবরণ করাই সমীচীন। এসব তার নাগালের বাইরে। না, আর পরোপকার নয়। কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন। চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন। পৃথিবী পরে পড়ুক, পচে পচে মরুক, মানুষরা সব গোল্লায় যাক, তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ফিরেও আর তাকাবেন না তিনি। পর উপকারের জন্য প্রাণ দিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু তার বেশি, প্রাণদানেরও বেশি এগোতে তিনি অপারগ। কিছুতেই তিনি গোফ বিসর্জন দিতে পারবেন না। প্রাণান্ত হতে সক্ষম হলেও গোফান্ত হতে তিনি একেবারেই নারাজ। তাতে কারোর পর উপকার হলো চাই নাই হলো। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত।